আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা আমার অনলাইন ক্লাস দেখছেন সবাইকে ঢাকা কলেজ লাইভ অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মুসাম্মদ আয়েশা আক্তার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার স্নেহের শিক্ষার্থীবৃন্দ, একাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা এবং মানবিক শাখার শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে আমার ক্লাসে স্বাগতম জানাচ্ছি। এই যে সুন্দর একটি রাস্তার মাধ্যমে এই পথটি ধরে নিতে পারো যে তোমাদের ঢাকা কলেজে যে তোমরা ভর্তি হয়েছ, ঐতিহ্যবাহী কলেজ, গৌরবের কলেজ, সেই গৌরবের অংশীদার তোমরা হয়েছ। এই রোডে তোমরা আছো, এই রাস্তায়, এই পথে, এরকম একটি সুন্দর পথে তোমরা হাঁটছো। তো এই হাঁটার সাথে আমরা তোমাদের সাথে আছি অনলাইন ক্লাসে। এতদিনে হয়তো তোমাদের সাথে আমাদের পরিচয় হয়ে যেত, কারো কারো নাম জেনে ফেলতাম, কে কোন বেঞ্চে বসতে সেটা জেনে যেতাম। ক্লাসে ঢুকলেই চোখ পড়তো যে ও কোথায় বসেছে, ও কোথায় বসেছে, এবং তোমাদের চঞ্চলতাগুলো আমরা আসলে মিস করছি। তো আমরা আশা করি সোনালি দিন আসবে, নতুন ভোর আসবে, যেদিন তোমাদের সাথে আমরা ক্লাসে তোমাদের সাথে সরাসরি আমরা দেখব তোমাদের, যে তোমরাও আমাদেরকে সরাসরি দেখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা পড়াশোনায় যাই। আমি আজকে পড়াবো অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়, মানবিক এবং ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য আমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা আমাদের অনলাইন ক্লাস করছো তারা শুধু ঢাকা কলেজের শিক্ষার্থী না, বিভিন্ন কলেজের শিক্ষার্থীবৃন্দ। তোমাদের সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাদের ক্লাসগুলো করার জন্য। এবং আসলে শিক্ষক এবং শিক্ষার্থী এর মাঝে কোনো ব্যবধান নেই। শিক্ষার্থী তোমরা যে প্রান্তেরই হও না কেন, আমরা শিক্ষক যেরকম সব শিক্ষার্থীদের জন্য, তোমরা শিক্ষার্থীরাও সকল শিক্ষকের কাছে একই রকম। তো চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের আজকের বিষয়বস্তু জেনে নিই। আমাদের বিষয়বস্তু হচ্ছে কি, আজকের প্রথম অধ্যায়ের আমাদের বিষয়বস্তু হচ্ছে বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে আমরা জানব। এই বিষয়বস্তুর অধীনে আজকে আমরা পড়ব হচ্ছে পূর্ববর্তী ক্লাসের রিভিউ। প্রথমেই আমরা পড়ব যে তোমাদের ওয়ান্টিং ছিল যে পূর্ববর্তী ক্লাসের তোমরা আমাকে জানতে চেয়েছিলে যে তোমরা কেউ কেউ কমেন্টস করেছো যে ম্যাম আমাদের কমেন্টস দেখেন কি না। আসলে আমি তোমাদের সব কমেন্টসই দেখি এবং তোমরা কি জানতে চাও, তোমরা কি চাচ্ছ আমার কাছে, আমি সেটা সবার কমেন্টস পড়ি। তোমরা নিশ্চয়ই সেটা বুঝেছো। তো গত ক্লাসে একজন জানতে চেয়েছিলে যে সুযোগ ব্যয়ের ধারণাটা। সুযোগ ব্যয়ের ধারণাটি আসলে পিপিসি সাথে সম্পর্কিত, কিন্তু এই ধারণাটি তোমাদের সিলেবাসে ওরকম নেই, সেই জন্য আমি সেটি করিনি, দেখাইনি। তো আজকের ক্লাসে যেহেতু তোমরা চেয়েছো, আমি আজকের ক্লাসে তোমাদেরকে দেখাবো সুযোগ ব্যয়ের ধারণা পূর্ববর্তী ক্লাসের রিভিউ হিসাবে। আর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই সুযোগ ব্যয়ের সাথে আমরা আসলে পিপিসির যে সম্পর্ক, সেই পিপিসি কার্ভ দিয়েই আমরা সুযোগ ব্যয়কে ব্যাখ্যা করব। এখানে একটি কথা হচ্ছে যে আমি এখন থেকে প্রত্যেক বুধবারে ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হবে, এবং আমাদের আরেকজন ম্যাডাম ক্লাস নেন, আমাদের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ম্যাডাম প্রফেসর শামিমারা বেগম ম্যাডাম ক্লাস নেবেন সোমবার। এবং এই যে আমি ক্লাসে যাওয়ার আগে আমরা তোমাদেরকে যখন আমি সরাসরি ক্লাস করিয়েছি, তখন আমরা মানে তোমাদেরকে প্রথমেই যে ইনস্ট্রাকশন দিতাম যে তোমরা সবাই খাতা খুলবে, কলম নিবে, খাতা কলম নিয়ে ক্লাসে বসবে। তো আজকের ক্লাসে আমি এটাই বলছি যে তোমরা নিশ্চয়ই এতদিন খাতা কলম নিয়ে বসেছো, আজকের ক্লাসও তার ব্যতিক্রম নয়। প্রত্যেকটি ক্লাস লেকচার তোমরা সুন্দরভাবে তুলবে, তাহলে তোমাদের পরীক্ষায় যেমন ঝামেলা হবে না, এবং তোমরা সুন্দরভাবে বিষয়গুলো তোমাদের গোছানো থাকবে যে আমাদের টিচাররা কি পড়িয়েছেন,
আমরা কোনটা পড়ছি, এবং আমরা কিন্তু ক্লাসে বলি যে এই ধারণাটি ইম্পর্টেন্ট, এটি ভালোভাবে পড়বে। তো সেই কাজটি তোমরা সুন্দরভাবে তোমাদের ম্যানুয়ালিও তোমাদের খাতায়, অর্থনীতির জন্য আলাদা একটি তোমরা খাতা করবে, সেই খাতার মধ্যে তোমরা আমাদের ক্লাসগুলো সংরক্ষণ করবে ম্যানুয়ালি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে আমরা পড়ব হচ্ছে রিভিউ ক্লাসের সুযোগ ব্যয় ধারণার পরে আমরা পড়ব হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা কি, কাকে বলে, এবং এই অর্থনৈতিক ব্যবস্থা কি এর সংজ্ঞা আমরা মুখস্থ করব। এটি আমাদের জ্ঞানমূলক প্রশ্নের জন্য থাকে। তারপরে আমরা জানবো যে পৃথিবীতে বিদ্যমান অর্থনৈতিক ব্যবস্থাগুলো কি কি, অর্থাৎ অর্থনৈতিক ব্যবস্থার শ্রেণীবিভাগ। তারপর পড়ব আমরা হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ, এবং বৈশিষ্ট্যসমূহ যখন আমরা জেনে যাব তখন আমরা পড়ব হচ্ছে কি, যে এই অর্থনৈতিক ব্যবস্থার তুলনামূলক বিশ্লেষণ, মানে একটা অর্থনৈতিক ব্যবস্থার সাথে আরেকটা অর্থনৈতিক ব্যবস্থার পার্থক্য কোথায়, কি কি মিল আছে, কি কি অমিল আছে। মিল এর শব্দটির আরও কিছু সিনোনিমস বা একই সমার্থক শব্দ হচ্ছে কি সাদৃশ্য। অনেক সময় আসে যে সাদৃশ্য হচ্ছে মিল আর বৈসাদৃশ্য হচ্ছে অমিল। পার্থক্য হচ্ছে কি একটার সাথে আরেকটার বৈসাদৃশ্য বা একটার সাথে আরেকটার অমিল। তাহলে শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা মানে রিভিউ ক্লাস হিসেবে আমরা সুযোগ ব্যয় ধারণাটিতে যাই। সুযোগ ব্যয় হচ্ছে কি, আমাদের ইংলিশে এটিকে বলে অপরচুনিটি কস্ট, সুযোগ ব্যয়। তার মানে কি, আমাদের কাছে আসলে সুযোগ, আমরা ক্লাসে পড়েছিলাম যে সম্পদ সীমিত, অর্থনীতিতে সম্পদ সীমিত। এই সীমিত সম্পদ আসলে আমাদেরকে কি করতে হয়, বিভিন্ন অভাব বেছে বেছে পূরণ করতে হয়। তাহলে একটি সম্পদ দিয়ে আমরা একই সাথে একাধিক অভাব আমরা পূরণ করতে পারি না। তার জন্য কি করতে হয় আমাদের, যে আমরা ক্লাসে এটিও বলেছিলাম যে অর্থনীতিতে সম্পদ সীমিত, কিন্তু এই সম্পদগুলোর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে কি, সম্পদ বিকল্প ব্যবহারযোগ্য। যেমন আমি তোমাদেরকে ক্লাসে এরকম একটি দিয়ে দেখিয়েছিলাম যে এটি হচ্ছে কি একটি মার্কার। এই মার্কারটিকে আমি যখন লেখার কাজে, এটি মার্কার একটি সম্পদ, এই সম্পদটি আমাদের সীমিত। একটি মার্কার আছে আমার কাছে, তো এই একটি মার্কারকে আমি কি করছি, লেখার কাজে ব্যবহার করছি। আর এখন আমি তোমাদেরকে কাউন্টিংয়ের কাজে ব্যবহার করছি, যে এখানে কয়টি মার্কার, একটি মার্কার। তাহলে এই মার্কারটিকে আমি যখন কাউন্টিংয়ের কাজে, গণনার কাজে ব্যবহার করছি, তখন আর আমি এটি দিয়ে লিখতে পারছি না। তাহলে এই যে একটি মার্কারকে বিভিন্ন কাজে ব্যবহার করার যে যোগ্যতা, এটাকে বলা হয় কি সম্পদের বিকল্প ব্যবহারযোগ্যতা। এই মার্কারটির বিকল্প ব্যবহারযোগ্যতা কি, এখানে দুটি, একটি হলো লেখার কাজে ব্যবহার করছি, সেটি হলো একটি, আরেকটি হচ্ছে যে কাউন্টিংয়ের কাজে, গণনার কাজে ব্যবহার করছি, এটি হলো দ্বিতীয়টি। তাহলে আমি এখন এই মার্কারটিকে গণনার কাজে ব্যবহার করলাম, যে এখানে এখানে কয়টি মার্কার, একটি মার্কার। তাহলে এই যে সম্পদ বিকল্প ব্যবহারযোগ্য, এই বিকল্প সম্পদ ব্যবহারযোগ্য বলে যে আমরা বলছি যে তাহলে কি করতে হবে, যখন এই মার্কারটিকে আমরা গণনার কাজে ব্যবহার করছি, তাহলে এই মার্কারটিকে আমরা কি করতে পারছি না, লেখার কাজে ব্যবহার করতে পারছি না। তাহলে গণনার কাজে যখন ব্যবহার করছি, তাহলে লেখার সুযোগ ব্যয়টা কি করছি, লেখার সুযোগটি আমরা ত্যাগ করছি। তাহলে এই লেখার সুযোগটি যে আমরা ত্যাগ করছি, এটা হলো কি, এই কাউন্টিংয়ের কাজে যখন মার্কারটিকে ব্যবহার করছি, এই গণনার কাজে যখন ব্যবহার করছি, গণনার কাজের সুযোগ ব্যয় হচ্ছে মার্কারটি লেখার সুযোগ ব্যয়, মানে লিখতে পারছি না, সেই সুযোগটিকে এখানে আমি হাতছাড়া করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যদি তোমাদেরকে আরেকটু সহজভাবে বলি, যে এখানে যারা অনলাইন ক্লাস করছো, তোমাদের অনেক বন্ধু আছে যারা অর্থনীতি নিয়েছে কিন্তু এখন ক্লাসটি করছে না। এমন একটি বন্ধু আছে যে আমরা ধরে নিচ্ছি যে একজন বন্ধু কি করছে, তোমাদের অনলাইনে সে একটি সুন্দর সিনেমা দেখছে, তো সে সিনেমা দেখছে আর তুমি হলো ক্লাস করছো অনলাইনে। তাহলে তোমার যে ক্লাসটি করছো, তুমি এই ক্লাসটি করার জন্য তুমি সিনেমা দেখার আনন্দ থেকে বঞ্চিত হচ্ছ, সিনেমা দেখার সুযোগটি তুমি হাতছাড়া করছো। তাহলে তোমার অনলাইন ক্লাসটি এখন যে করছো, এই অনলাইন ক্লাসের সুযোগ ব্যয় হচ্ছে কি, ওই সিনেমার দেখার আনন্দ থেকে বঞ্চিত হওয়া। তাহলে সিনেমা দেখার আনন্দের পরিমাণ হচ্ছে এই তোমার অনলাইন ক্লাস করার সুযোগ ব্যয়।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা তো সুযোগ ব্যয় ধারণাটি আমরা মানে কি বোঝায় এই মূল বিষয়টি আমরা জানলাম। এখন আমরা তাহলে জানি যে এটার সংজ্ঞাটি কি। সংজ্ঞাটি হচ্ছে আমরা আগেই বলেছি এটি পিপিসি কার্ভের মাধ্যমে দেখানো হয়। সুযোগ ব্যয়টি অর্থনীতিতে সুযোগ ব্যয় ধারণাটি আমরা কি যে সুযোগ ব্যয় হচ্ছে পিপিসি কার্ভের সাথে সম্পর্কিত। আর পিপিসিতে আমরা কি দেখিয়েছি, দুটি দ্রব্যের উৎপাদন দেখিয়েছি। তাহলে দুটি দ্রব্যের উৎপাদন, একটি দ্রব্যের উৎপাদন বাড়ালে দেখেছি যে আরেকটি দ্রব্যের উৎপাদন আমরা কমাতে হয়েছে পিপিসি কার্ভে। তাহলে এইখানে এই সুযোগ ব্যয়ের যে সংজ্ঞাটি আছে সেটি মূলত পিপিসি কার্ভকে ঘিরেই। তাহলে চলো আমরা একটু সংজ্ঞাটি দেখি যে একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অপর দ্রব্যের উৎপাদন যে যতটুকু ছেড়ে দিতে হয় সে ছেড়ে দেওয়া উৎপাদনের পরিমাণ হলো সুযোগ ব্যয়। তার মানে আমরা যদি পিপিসি কার্ভে যাই তাহলে কি পিপিসি কার্ভের একটি দ্রব্য উৎপাদন বাড়াতে হলে আরেকটি দ্রব্যের উৎপাদন আমাদেরকে কমাতে হবে। তাহলে এই যে পরিমাণ দ্রব্যের উৎপাদন বাড়াতে যেয়ে আরেকটি দ্রব্যের যে পরিমাণ উৎপাদন আমরা ছেড়ে দিচ্ছি, সেই ছেড়ে দেওয়ার ত্যাগ করার উৎপাদনের পরিমাণটি হলো যে সুযোগ ব্যয়। কোনটির সুযোগ ব্যয়? যেটির অতিরিক্ত উৎপাদন বাড়িয়েছি সেটির। চলো আমরা এখন একটি চিত্রের সাহায্যে দেখি। এই যে আমরা অপরচুনিটি কস্ট অ্যান্ড পিপিসি এই হেডিংয়ে আমরা দেখছি একটি পিপিসি কার্ভ। এই পিপিসি কার্ভে দুটি দ্রব্যকে দেখানো হয়েছে। একটি হলো এক্স অক্ষে ভূমির সমান্তরালে যেটি আছে সেটি হচ্ছে কি আমাদের ভূমি অক্ষ। ভূমি অক্ষে দেখানো হয়েছে পাইনঅ্যাপলস এবং লম্ব অক্ষে দেখানো হয়েছে ক্রাপস। তো এই পাইনঅ্যাপল এবং ক্রাপসের মধ্যে আমরা যদি সুযোগ ব্যয়ের ধারণাটিকে করি তাহলে কি যে পাইনঅ্যাপলসের উৎপাদন যদি আমরা বাড়াতে যাই 10 একক করে, আর তাহলে আমাদের কি করতে হবে, ক্রাপসের উৎপাদন আমাদের কমাতে হবে। এখানে দেখতে পাচ্ছ যে তোমরা একটি চিত্রের একটি জায়গায় যে 4 একক একটি বিন্দু থেকে আরেকটি বিন্দুতে 20 একক থেকে উৎপাদন, যখন পাইনঅ্যাপলসের উৎপাদন যখন 20 একক ছিল সেই বিন্দু থেকে পাইনঅ্যাপলসের উৎপাদন যখন 30 একক আমরা বাড়িয়েছি, এখানে পাইনঅ্যাপলসের উৎপাদন যোগ হয়েছে কত, 10 একক। তাহলে এই 10 একক পাইনঅ্যাপলসের অতিরিক্ত উৎপাদন করতে গিয়ে ক্রাপসের উৎপাদন আমাদের কমেছে কত, এই যে -4 একক। তাহলে এই -4 একক হচ্ছে কি 10 একক পাইনঅ্যাপলস উৎপাদনের সুযোগ ব্যয়। তাহলে 10 একক পাইনঅ্যাপলস উৎপাদনের সুযোগ ব্যয় হচ্ছে কত, 4 একক ক্রাপস। কারণ কি 10 একক অতিরিক্ত আমরা পাইনঅ্যাপলস উৎপাদন করার জন্য আমাদেরকে কি করতে হচ্ছে, 4 একক ক্রাপসের উৎপাদন কমাতে হয়েছে। তাহলে এই যে 4 একক উৎপাদন যে আমরা ছেড়ে দিলাম ক্রাপসের উৎপাদন কিসের, 10 একক পাইনঅ্যাপলসের উৎপাদন বাড়াতে গিয়ে, তাহলে এই 10 একক পাইনঅ্যাপলসের সুযোগ ব্যয় হচ্ছে কি 4 একক ক্রাপস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে নিশ্চয়ই তোমরা এই বিষয়টি বুঝেছো। আমি এখন যাচ্ছি যে এই সুযোগ ব্যয় ধারণাটি কিন্তু বিভিন্ন ধরনের আছে, মানে সুযোগ ব্যয়ের প্রকারভেদ বিভিন্ন 3 ধরনের। একটি হলো কি ক্রমবর্ধমান সুযোগ ব্যয়, আরেকটি হচ্ছে ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়, আরেকটি হচ্ছে স্থির সুযোগ ব্যয়। ক্রমবর্ধমান সুযোগ ব্যয় হচ্ছে কি যে সুযোগ ব্যয়, এই যে আমরা সুযোগ ব্যয়ের ইয়েটি দেখলাম পিপিসি কার্ভে, এই সুযোগ ব্যয় হচ্ছে কি যে সুযোগ ব্যয়ের পরিমাণ আস্তে আস্তে বাড়বে, তখন হচ্ছে কি এটা ক্রমবর্ধমান সুযোগ ব্যয়। আর যখন নাকি সুযোগ ব্যয় মানে একটি দ্রব্যের অতিরিক্ত একক উৎপাদন করতে যেয়ে একটি দ্রব্যের উৎপাদন বাড়াতে গিয়ে আরেকটি দ্রব্যের সুযোগ ব্যয়ের পরিমাণ মানে ওয়াই দ্রব্য ছাড়ার পরিমাণ, লম্ব অক্ষের দ্রব্য ছাড়ার পরিমাণ আস্তে আস্তে যখন কমতে থাকবে তাকে বলা হবে কি ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়। তারপরে হলো কি স্থির সুযোগ ব্যয়, যে একটির উৎপাদন বাড়াতে গেলে আরেকটি দ্রব্যের যে উৎপাদন ছাড়ার পরিমাণ এই পরিমাণটি সবসময় একই যদি থাকে তাহলে তাকে বলা হবে স্থির সুযোগ ব্যয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি চিত্রের সাহায্যে তোমাদেরকে এই 3 ধরনের সুযোগ ব্যয়কে আমি দেখাচ্ছি। প্রথমে আমি দেখাচ্ছি ক্রমবর্ধমান সুযোগ ব্যয়। ক্রমবর্ধমান সুযোগ ব্যয় হচ্ছে কি এই যে আমরা একটি পিপিসি কার্ভ দেখতে পাচ্ছি, পিপিসি কার্ভের ভূমি অক্ষে দেখানো হয়েছে কোয়ান্টিটি অফ বাটার প্রডিউসড, মানে ভূমি অক্ষে আমরা বাটারের উৎপাদনকে দেখিয়েছি এবং লম্ব অক্ষে আমরা দেখিয়েছি হচ্ছে গান্সের উৎপাদনকে।
এটি আমাদের অধ্যাপক, আমরা যে P.S. স্যামুয়েলসনের যে বই আছে সেই স্যামুয়েলসনের বইয়ে এই উদাহরণটি, চিত্রটি দেওয়া আছে, সেই চিত্রটি থেকে আমি নিয়েছি। সেখানে হচ্ছে কি বাটার এবং গানের, বাটারকে দেখানো হয়েছে ভূমি অক্ষে এবং গানকে দেখানো হয়েছে লম্ব অক্ষে। এখানে আমরা সুযোগ ব্যয়ের এই পিপিসি কার্ভটির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে এ এবং বি বিন্দুতে, এ বিন্দু থেকে উৎপাদন যখন আমরা বি বিন্দুতে বাড়াতে যাই তখন আমাদের বাটারের উৎপাদন 10 একক বেশি হয়। মানে বাটারের উৎপাদন 10 একক অতিরিক্ত করতে গেলে, এখানে +10 দিয়ে বোঝানো হয়েছে, করতে গেলে আমাদের ওয়াই অক্ষে, লম্ব অক্ষে যেখানে গানস দেখানো হয়েছে সেই গানসের উৎপাদনের পরিমাণ খুব কম পরিমাণ ছাড়তে হয়, সেটি আমরা এই লম্ব অক্ষে দেখেছি। কিন্তু আবার যখন আমরা এই চিত্রের নিচের দিকে আসি, যে ভূমি অক্ষের দিকে আসি, সি বিন্দু থেকে ডি বিন্দুতে যখন উৎপাদন আমরা করতে যাই তখন আমরা কি হয় যে আমরা এখানেও যে ভূমি অক্ষে আমাদের বাটারের উৎপাদন 10 একক অতিরিক্ত পরিমাণ 10 একক করতে গেলে, এখানে এই যে যোগ 10 দিয়ে দেখানো হয়েছে, অতিরিক্ত 10 একক বাটারের উৎপাদন করতে গেলে আমাদেরকে কি করতে হচ্ছে, এই ওয়াইয়ের উৎপাদন অর্থাৎ গানসের উৎপাদন অনেক বেশি পরিমাণ ছাড়তে হচ্ছে। সেই আমরা পার্থক্যটি আমরা বুঝতে পারছি যে এখানে হলো 0.5 আর ওখানে হলো খুবই কম, 0.5-এর চেয়েও কম। তাহলে কি আমাদের আস্তে আস্তে আমরা যত এটা দিয়ে আমরা এই পিপিসি কার্ভটি দিয়ে আমরা এটা বোঝাতে চাচ্ছি যে পিপিসি কার্ভটি যখন লম্ব অক্ষের দিকে থাকবে তখন হচ্ছে কি গানসের উৎপাদন কম ছাড়তে হবে একই পরিমাণ বাটারের উৎপাদন বাড়াতে গিয়ে, 10 একক উৎপাদন বাটারের উৎপাদন অতিরিক্ত উৎপাদন বাড়াতে গিয়ে। আর যখন আমরা নিচের দিকে এই পিপিসি কার্ভ ধরে আমরা নিচের দিকে আসবো, সি বিন্দু এবং ডি বিন্দুর দিকে আসবো, তখন কি হবে, এই গানসের উৎপাদন বেশি পরিমাণ ছাড়তে হবে একই পরিমাণ বাটারের উৎপাদন অতিরিক্ত উৎপাদন করতে যেয়ে। তার মানে কি এখানে আস্তে আস্তে সুযোগ ব্যয়ের পরিমাণ হলো বেড়েছে, মানে সুযোগ আমাদের মানে ত্যাগকৃত সুযোগের পরিমাণ আস্তে আস্তে বেড়েছে। তাহলে এটিকে বলা হয় কি ক্রমবর্ধমান সুযোগ ব্যয়, যেটি আমরা পিপিসি কার্ভের মাধ্যমে দেখেছি। এই পিপিসি কার্ভটি আমরা গত ক্লাসগুলোতে আমরা পড়েছি। এই ক্রমবর্ধমান সুযোগ ব্যয়ের সাথে সম্পর্কিত যে পিপিসি কার্ভ সেটিই আমরা ক্লাসে পড়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে আমরা যাচ্ছি হলো ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়। ক্রমহ্রাসমান সুযোগ ব্যয় হচ্ছে কি, যে সুযোগ ব্যয়ের পরিমাণ আস্তে আস্তে কমতে থাকবে। এইখানে এই যে এ এবং বি বিন্দু, এ বিন্দু থেকে উৎপাদন যখন আমরা বি বিন্দুতে গিয়েছি তখন আমরা এখানে 10 একক আমাদের যোগ হয়েছে কি বাটার, 10 একক বাটারের অতিরিক্ত উৎপাদন করতে গিয়ে আমাদের সুযোগ ব্যয়ের পরিমাণ যেটুকু ছিল, মানে গানের উৎপাদন কমাতে হয়েছে, মাইনাস এখানে 0.5 দেওয়া হয়েছে। আর এখানে আর তারপরে সি থেকে ডি বিন্দুতে যখন আমরা উৎপাদন 10 একক বেড়েছে বাটারের উৎপাদন, তখন আমরা দেখতে পাচ্ছি যে গানের উৎপাদন খুব কম পরিমাণ, অপেক্ষাকৃত কম পরিমাণ এ বিন্দু থেকে বি বিন্দুতে উৎপাদনে আসতে যে পরিমাণ গানের উৎপাদন অনেক বেশি পরিমাণ ছাড়তে হয়েছিল, কোথা থেকে সি থেকে ডি বিন্দুতে যখন আমরা উৎপাদন করেছি এখানে গানের উৎপাদন কম পরিমাণ ছাড়তে হয়েছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এই সুযোগ ব্যয় আস্তে আস্তে কমেছে, সুযোগ ব্যয়ের পরিমাণ মানে সুযোগ হাতছাড়া করার পরিমাণ, গানের উৎপাদন, গানকে ত্যাগ করার উৎপাদন কমানোর পরিমাণ কি আস্তে আস্তে কমেছে এই রেখাটিতে। তাহলে এই জন্য এই পিপিসি কার্ভটি যখন এরকম নিচের দিকে মানে ডান দিক থেকে বামে নিম্নগামী হবে তখন সেই পিপিসি কার্ভটিকে কি বোঝানো হবে, ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে আমি যাচ্ছি হচ্ছে স্থির সুযোগ ব্যয়। এই যে রেখাটি কি, এটি একটি সরল রেখা। আর আগের রেখাগুলো কি ছিল আমাদের, আগের রেখাগুলো এই রেখাটিও বক্ররেখা ছিল, এই ক্রমবর্ধমান সুযোগ ব্যয় রেখাটিও বক্ররেখা ছিল। তাহলে আমরা এই স্থির সুযোগ ব্যয় রেখাটি হচ্ছে কি আমাদের একটি সরল রেখা। এই সরল রেখাটিও ডান দিকে আমাদের কি, ডান থেকে বাম দিকে আমাদের নিম্নগামী একটি রেখা। তাহলে এই যে নিম্নগামী এই রেখাটি আমরা কি হয়েছে, এই রেখাটি ধরে যখন আমরা আসছি এ বিন্দু থেকে বি বিন্দুতে আমাদের 10 একক যোগ হয়েছে কিসে, বাটারের উৎপাদন আমরা 10 একক বাড়িয়েছি, বাড়ানোর ফলে আমাদের এ বিন্দু থেকে বি বিন্দুতে আসতে আমাদের গানের উৎপাদন আমাদেরকে যে পরিমাণ ছাড়তে হয়েছে, সি বিন্দু থেকে ডি বিন্দুতে উৎপাদনে আমাদের 10 একক
একই পরিমাণ আমাদের বাটারের অতিরিক্ত উৎপাদন করতে গিয়ে আমাদের গান ছাড়ার পরিমাণ একই। তার মানে কি এখানে সুযোগ ব্যয় মানে গানের উৎপাদন কমানোর পরিমাণ একই আছে। যে এ এবং এ থেকে বি বিন্দুতে আসতে যে পরিমাণ সুযোগ ব্যয় ছিল, মানে ওয়াই এর পরিমাণ বা গানের উৎপাদন যে পরিমাণ কমেছে, সিবি থেকে ডি বিন্দুতে আসতে গানের উৎপাদন একই পরিমাণ কমেছে, একই পরিমাণ বাটারের উৎপাদন বাড়াতে গিয়ে, অতিরিক্ত 10 একক বাটারের উৎপাদন বাড়াতে গিয়ে। তার মানে কি সুযোগ ব্যয়ের পরিমাণ এই রেখাটিতে স্থির আছে এই ধরনের পিপিসি কার্ভে। এটিকে বলা হয় কি স্থির সুযোগ ব্যয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যখন মানে যারা অনার্স পড়বে অর্থনীতি নিয়ে, তারা এই সুযোগ ব্যয়ের ধারণা নিয়ে তোমাদের অনেক পড়া আছে, সেগুলো তোমরা পড়বে। আমাদের এই উচ্চ মাধ্যমিক শ্রেণীর জন্য আমাদের আসলে সুযোগ ব্যয়ের প্রকারভেদ ওইভাবে আমাদের দরকার নেই। আমরা শুধু ওই যে পিপিসি কার্ভ যেটি শিখেছিলাম সেটির সাথে যে সুযোগ ব্যয়ের যে ধারণাটি আছে, সুযোগ ব্যয় কিভাবে সম্পর্কিত সেটুকু আমাদের পড়লেই এখানে চলবে জানার জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে আমি আমার আজকের ফর্মাল ক্লাসে যাচ্ছি। তারপরে আমরা কি অর্থনৈতিক ব্যবস্থা। অর্থনৈতিক ব্যবস্থা কি? অর্থনৈতিক ব্যবস্থা আসলে আর কিছুই নয়। অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে আমাদের আমরা যে অর্থনৈতিক কর্মকাণ্ডের কথা বলেছিলাম আমাদের প্রথম ক্লাসে। অর্থনৈতিক কর্মকাণ্ড কি? অর্থনৈতিক কার্যক্রম কি? ইকোনমিক অ্যাক্টিভিটিস, যে একটি দেশের উৎপাদন করতে হবে, উৎপাদনের পরে সেই উৎপাদন বিনিময় হবে, মানে টাকার মাধ্যমে লেনদেন হয়, তারপরে সেই উৎপাদন বন্টন হয়, বিভিন্ন জনগোষ্ঠীর মাধ্যমে যারা উৎপাদন করে না বন্টন হয়, তারপরে ভোগ করা হয়। তাহলে অর্থনৈতিক কার্যক্রমগুলো হচ্ছে কি কি? উৎপাদন, বিনিময়, বন্টন ও ভোগ। এই অর্থনৈতিক কার্যক্রমগুলোকে, একটি দেশের অর্থনৈতিক কার্যক্রমগুলো যে প্রাতিষ্ঠানিক কাঠামোর অধীনে পরিচালিত হয়, অর্থাৎ একটি রাষ্ট্র হচ্ছে কি সবচেয়ে বড় প্রতিষ্ঠান, একটি রাষ্ট্রীয় কাঠামোর মাধ্যমে অধীনে যে পরিচালিত হয় তাকে বলা হয় অর্থনৈতিক ব্যবস্থা। এখানে এই সংজ্ঞাটিতে কি বলা হয়েছে? যে একটি দেশের উৎপাদন, বিনিময়, বন্টন ও ভোগ যে প্রাতিষ্ঠানিক কাঠামোর অধীনে পরিচালিত হয় তাকে বলা হয় অর্থনৈতিক ব্যবস্থা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যদি আমরা একটু সহজভাবে বলি, সেটা হচ্ছে কি অর্থনৈতিক কার্যক্রমগুলো, ইকোনমিক অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে কি একটি রাষ্ট্র যেভাবে পরিচালিত করবে সেটি হলো একটি রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থা। যেমন আমরা বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, আমরা এক ধরনের আমাদের যে অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো, ইকোনমিক অ্যাক্টিভিটিসগুলো কি কি? আমাদের উৎপাদন কিভাবে হবে, কোন উৎপাদন টেকনিকে হবে, উৎপাদন কারা করবে, উৎপাদনের পরে বিনিময় কিভাবে হবে, বন্টন কাদের মধ্যে হবে এবং ভোগ কারা করবে, কতটুকু করবে, এইগুলো আমাদের রাষ্ট্র নির্ধারণ করে দেবে। আমরা রাষ্ট্রের আইন দ্বারা স্বীকৃত রীতিনীতির অধীনে বাইরে আমরা যেতে পারবো না। আমরা যদি কেউ উৎপাদন করতে চাই, রাষ্ট্র আমাদেরকে যেইভাবে নির্ধারণ করে দিবে সেইভাবেই আমাদের উৎপাদন প্রক্রিয়ায় যেতে হবে, সেভাবেই আমরা বিনিময়, বন্টন ও ভোগ প্রক্রিয়ায় যাব, এর বাইরে আমরা যেতে পারবো না। তার মানে কি অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে একটি রাষ্ট্র কর্তৃক নির্ধারিত, রাষ্ট্রের অভ্যন্তরে যে মানে উৎপাদন, ভোগ, বন্টন ও বিনিময়, এই কাজগুলো, অর্থনৈতিক কাজগুলো যেভাবে রাষ্ট্র নির্ধারণ করে দেবে সেই রাষ্ট্রীয় কাঠামোতে এই কাজগুলো পরিচালিত হবে, সেটি হলো অর্থনৈতিক ব্যবস্থা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে আমি যাচ্ছি হচ্ছে যে অর্থনৈতিক ব্যবস্থার প্রকারভেদ। অর্থাৎ পৃথিবীতে আমাদের পৃথিবীতে যতটি দেশ আছে, এই দেশগুলো তাদের মানে পৃথিবীতে যে কয়টি অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান আছে সেটি হলো অর্থনৈতিক ব্যবস্থার প্রকারভেদ। তার মধ্যে প্রথমেই আমরা দিয়েছি যে অর্থনৈতিক ব্যবস্থায় যে একটি ছক দিয়েছি, সেখানে প্রথমে আছে কি ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, তারপরে আছে 2 নম্বর আছে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা। আমরা এই 4টি অর্থনৈতিক ব্যবস্থার নাম আমরা জানলাম। এখন আমরা একে একে জানবো যে এই 4টি অর্থনৈতিক ব্যবস্থাকে আমরা কি বোঝানো হয়েছে এবং এই অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো কি কি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই তাহলে আমরা আসি যে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। ধনতান্ত্রিক, ধন মানে কি? সম্পদ, মূলধন, সেটি তো বুঝি। সেই মূলধন, ধন, সম্পদ
মানে সম্পদকে কেন্দ্র করে, মূলধনকে কেন্দ্র করে, যে পুঁজিকে কেন্দ্র করে যে অর্থ ব্যবস্থা পরিচালিত হয়, যে অর্থ ব্যবস্থা আমাদের কি হয়, যে যে অর্থ ব্যবস্থা আমাদের পরিচালিত হয় তাকে বলা হয় ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বা পুঁজিবাদী অর্থব্যবস্থা। এইখানে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার সংজ্ঞায় কি বলা হয়েছে, যে অর্থ ব্যবস্থায় উৎপাদনের উপকরণ সমূহের ব্যক্তিগত মালিকানা থাকে এবং সরকারি হস্তক্ষেপ ছাড়া অবাধ দাম প্রক্রিয়ার বাজার পরিচালিত হয়, সে অর্থ ব্যবস্থাকে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সংজ্ঞাটি দেখে ভয় পেয়ে যেও না। এখানে কত কিছু টেকনিক্যাল ওয়ার্ড আছে, কৌশলগত ওয়ার্ড আছে, অর্থনীতির কিছু নিজস্ব ভাষা আছে। একটি সাহিত্যের মতো না, এটাকে আমি ফান করে বলি যে ইকো লিটারেচার, যে মানে অর্থনৈতিক সাহিত্য। এই অর্থনীতির সাহিত্য মানে অর্থনীতির কিছু নিজস্ব ভাষা মাধ্যমে অর্থনীতিকে প্রকাশ করা হয়। তাহলে এখানে অর্থনীতির কিছু টেকনিক্যাল যে ওয়ার্ড দেওয়া হয়েছে, এই ওয়ার্ডগুলোকে আমি তোমাদেরকে বুঝিয়ে বলবো, তখন দেখবা যে তোমরা এই সংজ্ঞাটি অনেক সহজ হয়ে গিয়েছে। তোমরা সবসময় মনোবল রাখবে। মনোবল হচ্ছে আমাদের কি একটা বিশাল ব্যাপার। আত্মবিশ্বাস রাখবে যে আমি পারবো, আমাকে পারতেই হবে, এবং আমি পারবো, আমি করব, আমি পারি, এই বিশ্বাসটি রাখতে হবে। তাহলে আমরা প্রথমে যাচ্ছি যে এই অর্থনীতির এই ধনতান্ত্রিক অর্থব্যবস্থার সংজ্ঞায় এখানে যে মানে পুস্তকে যে সংজ্ঞাটি দেওয়া আছে, সেই সংজ্ঞাটি হচ্ছে কি, এখানে প্রথমেই বলা হয়েছে যে অর্থ ব্যবস্থায় যে উৎপাদনের উপকরণ সমূহ, উৎপাদনের উপকরণ কি আগের ক্লাসে আমরা পড়েছি। উৎপাদনের উপকরণ হচ্ছে চারটি, কি, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এই উপকরণগুলো কি ব্যক্তি মালিক হতে পারবে। মালিকানা কার থাকবে? ব্যক্তির থাকবে। ব্যক্তি স্বাধীন মতো এগুলোকে উৎপাদন প্রক্রিয়া নিয়োগ করতে পারবে, সে এগুলোকে পরিচালিত করতে পারবে, এবং সম্পদের মালিক ব্যক্তি হতে পারবে। সম্পদ কি? উৎপাদনের উপকরণগুলোই হচ্ছে আমাদের সম্পদ, যে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এই যে উৎপাদনের উপকরণগুলোর, এই উপকরণগুলোর মালিক ব্যক্তি হতে পারবে, এবং এই মালিকানা, এই উৎপাদনের এই উপকরণ সমূহের ব্যক্তি যে মালিক হলো, এবং ব্যক্তি স্বাধীনভাবে এই উপকরণগুলোকে সে উৎপাদনে নিয়োগ করতে পারবে। সরকার এখানে কোনো হস্তক্ষেপ করতে পারবে না, এবং সরকার কোনো দাম নিয়ন্ত্রণের ক্ষেত্রে কোনো কিছু, সরকার কোনো ক্ষেত্রেই কোনো হস্তক্ষেপ করবে না। ব্যক্তি স্বাধীন, ব্যক্তি যখন ভোগ করবে তখনও সে ভোক্তা হিসাবে স্বাধীন থাকবে, এবং ব্যক্তি যখন উৎপাদক হবে, সংগঠক হবে বা উদ্যোক্তা হবে, তখনও ব্যক্তি স্বাধীন। সে কি কতটুকু উৎপাদন করবে, কি উৎপাদন করবে, এবং কতটুকু ভোক্তা স্বাধীন, কিভাবে ভোক্তা কতটুকু ভোগ করবে, সেই ব্যাপারে ভোক্তা স্বাধীন। তার মানে কি, ব্যক্তি যখন নিজের সম্পদের নিজে মালিক হবে তখন সে উৎপাদক হিসেবে স্বাধীন হবে, এবং ভোক্তা হিসেবেও সে স্বাধীন। এবং এখানে এই অর্থনীতিতে সরকারের কোনো হস্তক্ষেপ নেই, সরকার কিছুই জানে না। তাহলে অর্থনীতি কিভাবে পরিচালিত হবে? অর্থনীতি পরিচালিত হবে বাজার ব্যবস্থায়, মানে দাম প্রক্রিয়ায়। মানে একটি দাম প্রক্রিয়া বলতে কি বোঝায়? দাম প্রক্রিয়া হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেটি কি মানে একটা দ্রব্যের দাম কিভাবে নির্ধারণ হবে, যে একটি দ্রব্যের দাম নির্ধারণ হবে, একটি দ্রব্য ক্রেতা যতটুকু কিনতে চায়, বিক্রেতা ঠিক ততটুকুই বিক্রি করবে, বা উৎপাদক ঠিক ততটুকুই উৎপাদন করবে, যোগান দিবে। তার মানে কি, একটি দ্রব্য একটা নির্দিষ্ট দামে যে পরিমাণ চাহিদা থাকবে এবং যে পরিমাণ যোগান থাকবে, সেটি হলো, সেইভাবে বাজার কি থাকবে, বাজারে কোনো এখানে উদ্বৃত্ত চাহিদা এবং যোগান থাকবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দাম প্রক্রিয়া, তাহলে আমি কি বলেছি, যে একটা নির্দিষ্ট দামে কি হবে, বাজারে যে পরিমাণ ভোক্তা কিনতে চাবে এবং সেই পরিমাণই উৎপাদনকারী বা যোগানদাতারা সেই পরিমাণ যোগান দিবে বাজারে, এবং এইভাবে বাজারে ভারসাম্য থাকবে। এখানে সরকারের হস্তক্ষেপের দরকার নেই, সরকারের হস্তক্ষেপ করা লাগবে না। বাজারে যে পরিমাণ চাহিদা থাকবে, বাজারে সে পরিমাণ যোগান থাকবে একটা নির্দিষ্ট দামে। যেমন আমরা দ্রব্যের দাম 5 টাকা, আমরা এই যে মার্কারটি, এই মার্কারটির দাম 50 টাকা। এখন এই 50 টাকা দামে মার্কারটির দাম নির্ধারণ হয়েছে কিভাবে? এই 50 টাকা দাম হলে যে ক্রেতারা এই মার্কারটি কিনবে এবং বিক্রেতারা এই মার্কারটি বিক্রি করবে। তার মানে এই মার্কেটে
কোনো অতিরিক্ত কোনো উৎপাদন থাকবে না, অতিরিক্ত কোনো যোগানও থাকবে না, অতিরিক্ত কোনো চাহিদাও থাকবে না। এইভাবে মার্কেটে কি হবে, মানে অর্থনীতিতে ভারসাম্য বিরাজ করবে। তার মানে কি, এই ধনতান্ত্রিক অর্থব্যবস্থা হচ্ছে এমন অর্থব্যবস্থা যে অর্থব্যবস্থায় সম্পদের মালিকানার স্বীকৃতি দেওয়া হয়। কে দেয়? রাষ্ট্র দেয়। এবং এই রাষ্ট্র এটাও স্বীকৃতি দেয় যে রাষ্ট্র কোনো কিছুতে হস্তক্ষেপ করবে না। ব্যক্তি যখন উৎপাদক থাকবে তখনও হস্তক্ষেপ করবে না, ব্যক্তি যখন ভোক্তা থাকবে তখনও হস্তক্ষেপ করবে না। অর্থাৎ এই অর্থনীতিতে ব্যক্তি হচ্ছে স্বাধীন, সে স্বাধীন মতো সিদ্ধান্ত নিতে পারবে কতটুকু উৎপাদন করবে, কতটুকু ভোগ করবে। এবং তাহলে কি হবে, যে দাম প্রক্রিয়ায় বাজার পরিচালিত হয়, মানে প্রাইস সিস্টেমের মাধ্যমেই অর্থনীতিতে ভারসাম্য থাকবে। এখানে জোর করে কেউ কোনো নিয়ন্ত্রণ এখানে নেই, সরকারের, রাষ্ট্রের কোনো নিয়ন্ত্রণ নেই। এই অর্থব্যবস্থাকে বলা হয় কি, ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এই ধনতান্ত্রিক অর্থব্যবস্থা আসলে আমরা কোথা থেকে এই আসলো, বা অর্থনৈতিক ধনতান্ত্রিক অর্থব্যবস্থার আমাদের যে কতগুলো সমার্থক শব্দ আছে সেগুলো আমরা একটু জেনে নিই। ধনতান্ত্রিক অর্থব্যবস্থার আরেকটি শব্দ হচ্ছে, সমার্থক শব্দ হচ্ছে পুঁজিবাদী অর্থনীতি। এর ইংলিশ হচ্ছে ক্যাপিটালিস্টিক ইকোনমি। তার সাথে আরও আছে যে এটাকে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থনীতি বলা হয় কেন, এই অর্থ ব্যবস্থায় পুঁজিকে বা মূলধনকে কেন্দ্র করে, পুঁজির বিকাশকে কেন্দ্র করে এই অর্থ ব্যবস্থা পরিচালিত হয়। এখানে দুটি শ্রেণী, একটি হচ্ছে মূলধনের মালিক যারা, পুঁজিপতি, তাদেরকে বলা হয় যে পুঁজির মালিক যারা, তাদেরকে বলা হয় পুঁজিপতি। এই পুঁজিপতিরা কি করে, শ্রমিককে শোষণ করে তারা মুনাফা বাড়ায়। মুনাফা বাড়ানোর মাধ্যমে তারা এই অর্থনীতিকে মানে বিকাশ করে। এই জন্য এটাকে বলা হয় কি, পুঁজিবাদী অর্থনীতি বা ধনতান্ত্রিক অর্থনীতি। এই অর্থনীতির আরেকটি নাম আছে, সেটিকে বলা হয় কি, ফ্রি ইকোনমি অথবা ওপেন মার্কেট ইকোনমি। ফ্রি মার্কেট ইকোনমি অথবা ওপেন মার্কেট ইকোনমি, বাংলা হচ্ছে কি, মুক্ত বাজার অর্থনীতি। এই অর্থনীতিতে কেন ফ্রি মার্কেট বা ওপেন মার্কেট ইকোনমি বলা হয়? এই জন্য বলা হয় যে এখানে স্বাধীন সরকার, আমরা সংজ্ঞায় দেখেছি সরকার এখানে সকল ধরনের, এই অর্থনীতি সকল ধরনের নিয়ন্ত্রণ থেকে মুক্ত, রাষ্ট্রের, সরকারের বা যে কোনো ধরনের নিয়ন্ত্রণ থেকে মুক্ত। সেজন্য এই অর্থনীতিকে বলা হয় কি, মুক্ত বাজার অর্থনীতি। এবং আমি এটিও বলেছি যে এখানে বাজারের মাধ্যমে, বাজারের দাম ব্যবস্থার মাধ্যমে এই অর্থনীতি পরিচালিত হয়, অর্থনীতিতে ভারসাম্য বিরাজ করে। এই জন্য এটাকে কি বলা হয়, মুক্ত বাজার অর্থনীতি। মানে যেই বাজারে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই, মানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। এবং এইটিকে বলা হয় কি আরেকভাবে, আরেকটি এটির সমার্থক শব্দ আছে, সেটি হলো কি, যে স্বাধীন উদ্যোগের অর্থনীতি। এটার ইংলিশ হচ্ছে কি, ফ্রি এন্টারপ্রাইজ ইকোনমি। ফ্রি এন্টারপ্রাইজ কেন, এই অর্থনীতিতে উদ্যোক্তা, উৎপাদক স্বাধীনভাবে উদ্যোগ নিতে পারে। সে কতটুকু উৎপাদন করবে, কি উৎপাদন করবে, কখন উৎপাদন বন্ধ করে দিবে, সেই সম্পর্কে সে স্বাধীনভাবে সে উদ্যোগ নিতে পারে। এবং সে যখন মনে করবে তার লোকসান হচ্ছে, তার মুনাফা হচ্ছে না, তখন সে আবার সে উৎপাদন বন্ধ করে দিয়ে ওই প্রতিযোগিতা থেকে বেরো হয়ে আসতে পারে। সেজন্য কি, উৎপাদক এখানে একেবারেই সম্পূর্ণ স্বাধীন। সেজন্য এটাকে কি বলা হয়, স্বাধীন উদ্যোগের অর্থনীতি বা ফ্রি এন্টারপ্রাইজ ইকোনমি। এই অর্থনীতির আরেকটি, এই অর্থনীতির সাথে সম্পর্কিত আরেকটি শব্দ হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম, অর্থাৎ ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ এই জন্য এখানে যে ব্যক্তি স্বাধীনতা এখানে বজায় থাকে এই অর্থনীতিতে। ব্যক্তি এখানে সম্পূর্ণ স্বাধীন, ব্যক্তি ভোক্তা হিসেবে স্বাধীন, ব্যক্তি উৎপাদক হিসেবে স্বাধীন। সে কতটুকু উৎপাদন করবে, সে কি উৎপাদন করবে, কিভাবে উৎপাদন করবে, এর জন্য তাকে কোনো কারো হস্তক্ষেপ তার নেই। মানে অন্য কেউ তার সিদ্ধান্তের উপরে হস্তক্ষেপ করতে পারে না, এবং ভোক্তা হিসেবেও স্বাধীন। সেই জন্য এই অর্থনীতিকে বলা হয় কি, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ এবং ইন্ডিভিজুয়ালিজম, যার ধারণাটি দিয়েছেন হলো অ্যাডাম স্মিথ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যাডাম স্মিথ আরেকটি ধারণা এখানে এই ধনতান্ত্রিক অর্থব্যবস্থার সাথে দিয়েছেন, সেটি হলো কি, ইনভিজিবল হ্যান্ড। তিনি এখানে ইনভিজিবল হ্যান্ডের কথা বলেছেন। সেই ইনভিজিবল হ্যান্ডকে তিনি কি বলছেন, এখানে সরকার এই অর্থ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে না, তাহলে এই অর্থ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে একটি অদৃশ্য হাত। সেই অদৃশ্য হাতটি কি, সেটি হচ্ছে দাম প্রক্রিয়া, যেটি আমি তোমাদের সংজ্ঞায় বলেছি
যে বাজার নির্ধারিত বাজার, তাহলে এই অর্থব্যবস্থা ভারসাম্য কিভাবে বিরাজ করবে? যে দাম প্রক্রিয়ায়, অর্থাৎ একটি নির্দিষ্ট দামে চাহিদা এবং যোগানের পরিমাণ সমান হবে, যে পরিমাণ ক্রেতা কিনতে চাচ্ছে সে একই পরিমাণ যোগানদাতা যোগান দিবে, মানে চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণ সমান থাকবে। এই বাজারে কোনো উদ্বৃত্ত থাকবে না, যে ভোক্তা কিনতে চাচ্ছে কিন্তু বাজারে যোগান নাই, এরকমটি হবে না। ভোক্তা যতটুকু কিনতে যাবে, যতটুকু চাহিদা সৃষ্টি করবে, ঠিক যোগানদাতা উৎপাদক বা বিক্রেতা ততটুকুই বিক্রি করবে একটি নির্দিষ্ট দামে প্রতি একক দ্রব্যের। সেইটাকে বলা হচ্ছে কি এখানে ইনভিজিবল হ্যান্ড বা অদৃশ্য হাত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পৃথিবীতে এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থাটি কিভাবে আসলো সেটি আমি তোমাদের একটু সংক্ষেপে বলছি। এটি যখন আমাদের এই যে প্রথম শিল্প বিপ্লব, সেটি হয় হচ্ছে কি বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারের মাধ্যমে, এবং ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয় 1750 সাল থেকে 1850 সাল পর্যন্ত। এই 1750 থেকে 1850 সালে মধ্যে ইংল্যান্ডে যে শিল্প বিপ্লব হয়, সেই শিল্প বিপ্লবের ফলে উৎপাদন অনেক বেড়ে যায়, এবং এই কাঁচামালগুলো ব্রিটিশরা, আমরা এটা জানি যে ইংল্যান্ড মানে বর্তমান যে ব্রিটেন, এই ব্রিটেনদের কলোনি ছিল পৃথিবীর অধিকাংশ রাষ্ট্র। দুই একটি রাষ্ট্র ছাড়া পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রই কলোনি ছিল বা উপনিবেশ ছিল। সেই উপনিবেশ রাষ্ট্রগুলো থেকে তারা কাঁচামাল নিয়ে যেত এবং তা উৎপাদিত মানে দ্রব্য উৎপাদন করে, শিল্প কারখানার মাধ্যমে দ্রব্য উৎপাদন করে সেই দ্রব্য আবার উপনিবেশ দেশগুলোতে তারা বিক্রি করত। তার মানে এইভাবে তাদের দেশের বণিকরা তাদের দেশকে মূলধন সমৃদ্ধ করে তোলে, যে তারা তাদের দেশে পুঁজির পরিমাণ বেড়ে যায়, উৎপাদনের পরিমাণ এবং পুঁজির পরিমাণ বাড়ে এবং উৎপাদন বাড়তে থাকে। সেইভাবে তখন কি হয়, তারা পুঁজির মালিক হয় এবং ব্রিটেন সরকার তাদেরকে কি করে, এই বণিকদেরকে এই মানে রাষ্ট্র কি করে তাদেরকে ব্যক্তিকে সম্পদের মালিকানার স্বীকৃতি দেয়। তখন তারা কি হয়, বণিকরা মুনাফা বাড়ায়, উৎপাদন বাড়ায়, এইভাবে শিল্প বিপ্লব ঘটে একটির পর একটি। দ্বিতীয় শিল্প বিপ্লব ইংল্যান্ডে ঘটে কিভাবে, এই মাধ্যমে মানে বিদ্যুৎ আবিষ্কারের মাধ্যমে। তৃতীয় শিল্প বিপ্লব আমরা কিভাবে বলছি পৃথিবীতে, সেটি হলো তথ্য প্রযুক্তির মাধ্যমে। আর চতুর্থ শিল্প বিপ্লব এখন যেটি বর্তমানে সেটির কথা বলছি, সেটি হচ্ছে কি যে তথ্য প্রযুক্তি এবং ডিজিটালাইজেশন, সব কিছুতে ডিজিটালাইজেশন এবং তথ্য প্রযুক্তি সব কিছুর মিথস্ক্রিয়ায় অটোমেশন, মানে মানুষের কোনো হাতে কাজ করতে হবে না, সবই মেশিনের মাধ্যমে করতে পারবে। মানে যন্ত্র নির্ভর পৃথিবীতে, রোবট কেন্দ্রিক পৃথিবীতে রোবটরা অনেক কাজ করে দেবে। সেটির ইয়েতে আমরা বলছি যে চতুর্থ শিল্প বিপ্লব, যেটির এখন ধারণা। তো এই যে শিল্প বিপ্লবের যে শুরুটা ছিল, সেই শিল্প বিপ্লব শুরুর সাথে এই ধনতান্ত্রিক অর্থব্যবস্থার আবির্ভাবের পৃথিবীতে একটি যোগসূত্র আছে। এই শিল্প বিপ্লবের, ইংল্যান্ডে যে শিল্প বিপ্লব হয়েছিল, সেই শিল্প বিপ্লবের মাধ্যমেই এই ধনতান্ত্রিক অর্থব্যবস্থার জয়যাত্রা শুরু হয় এবং মানে সবাই স্বাধীনতা পছন্দ করে, এবং এই স্বাধীনতা পছন্দ করার জন্যই এই ধনতান্ত্রিক অর্থব্যবস্থার এতটা বিকাশ হয়েছে। তারপরে এই ধনতান্ত্রিক যে বিকাশ, এই বিকাশের কিছু মানে ডিমেরিটস আছে, মানে কিছু অসুবিধা আছে। শ্রমিককে যত শোষণ করা হবে তত বেশি পুঁজির বিকাশ হয়। মানে শ্রমিক যতটুকু দ্রব্য উৎপাদন করে, তার যে মানে সেই দ্রব্যটি বিক্রয় করার পরে তার থেকে মুনাফা যত বেশি হবে, সেই মুনাফাটি হলো কি পুঁজি হিসাবে পরের উৎপাদনে যায়। তাহলে এই শ্রমিক শ্রেণী যত বেশি শোষণ হয়, পুঁজিপতিরা তত বেশি মুনাফার মালিক হয় এবং পুঁজির মালিক হয়। তাহলে এখানে কি শ্রেণী বৈষম্য তৈরি হয় ধনতান্ত্রিক অর্থব্যবস্থায়, যে বৃত্তের মালিক অনুযায়ী উচ্চবিত্ত নামকরণ হয়, মধ্যবিত্ত নামকরণ হয়, নিম্নবিত্ত নামকরণ হয়, কোনো বৃত্তই নাই তাদেরকে বলা হয় কি বৃত্তহীন। তাহলে এত যে বৃত্ত, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, বৃত্তহীন, এই বৃত্তের যে শ্রেণীবিন্যাস বৃত্তের মালিকানা অনুযায়ী এর থেকে বের হয়ে আসার জন্য কার্ল মার্কস এবং এঙ্গেলস, জার্মান দার্শনিক কার্ল মার্কস এবং ইংল্যান্ডের দার্শনিক ফ্রেডারিক এঙ্গেলস এই সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার ধারণা দেন। তাদের গ্রন্থ হচ্ছে কমিউনিস্ট ম্যানিফেস্টো। এই গ্রন্থের মাধ্যমে তারা সমাজতন্ত্রের দর্শনকে নিয়ে আসেন পৃথিবীতে। এই সমাজতন্ত্রকে প্রথম প্রচলন করে প্রথম রাষ্ট্র সোভিয়েত রাশিয়া।
যেটি এখন রাশিয়া হিসাবে পরিচিত 1917 সালে, যেটিকে বলা হয় কি মানে যেটি কার হাত ধরে, যার তখন সোভিয়েত ইউনিয়নের জারতন্ত্রের পতনের মাধ্যমে এবং লেনিন এই সমাজতন্ত্রের মাধ্যমে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করেন সোভিয়েত ইউনিয়নে 1917 সালে। তারপরে দ্বিতীয় রাষ্ট্র হচ্ছে কি চীন, এই বিশুদ্ধ সমাজতন্ত্রকে প্রতিষ্ঠা করে মাও সেতুং চীনে সমাজতন্ত্রকে প্রতিষ্ঠা করে। এই সমাজতন্ত্রের আরেকটি নাম হচ্ছে কি নির্দেশমূলক অর্থব্যবস্থা। বর্তমানে সমাজতন্ত্রের হচ্ছে প্রচলিত আছে চীন, উত্তর কোরিয়া, কিউবা, ভিয়েতনাম ইত্যাদি রাষ্ট্রে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তারপরের যাচ্ছি যে তাহলে আমরা দেখি যে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার সংজ্ঞাটা কি। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা আমরা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় যেমন পড়েছিলাম যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা হচ্ছে যে ধনতন্ত্রে কি ধন বা বিত্তের সম্পদের মালিক হতে পারবে কে? ব্যক্তি। আর এইখানে সমাজতন্ত্রে সম্পদের মালিক হতে পারবে হচ্ছে কে? রাষ্ট্র। সকল সম্পদের মালিক হবে রাষ্ট্র, এবং রাষ্ট্র কার মাধ্যমে এটা নিয়ন্ত্রণ করবে? কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ কর্তৃক এই নিয়ন্ত্রণ করবে, অর্থনৈতিক সিদ্ধান্ত গৃহীত হবে। এই যে অর্থনৈতিক সিদ্ধান্ত, অর্থনৈতিক কার্যক্রম কি আমাদের? উৎপাদন, বিনিময়, বন্টন ও ভোগ, এগুলো হচ্ছে আমাদের অর্থনৈতিক কার্যক্রম, ইকোনমিক অ্যাক্টিভিটিস। এই ইকোনমিক অ্যাক্টিভিটিসগুলোকে নিয়ন্ত্রণ করবে কে? কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ। রাষ্ট্র কর্তৃক নির্ধারিত একটি কেন্দ্রীয় পরিকল্পনা কমিশন থাকবে, সেই কেন্দ্রীয় পরিকল্পনা কমিশন ওই অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করবে। সেই অনুযায়ী হচ্ছে এই অর্থনীতি চলবে, এবং সকল সম্পদের মালিক হবে কে? রাষ্ট্র। ব্যক্তি কোনো মালিক হতে পারবে না, শুধু শ্রমের মালিক হচ্ছে ব্যক্তি হতে পারবে, নিজের শ্রমের, অন্য কোনো সম্পদের মালিক ব্যক্তি হতে পারবে না। এই সংজ্ঞাটি দিয়েছেন জে.এফ. রেগান, অর্থনীতিবিদ জে.এফ. রেগান সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার এই সংজ্ঞাটি দিয়েছেন। সেটি হলো কি? সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা হচ্ছে এমন একটি অর্থব্যবস্থা যেখানে সম্পত্তির রাষ্ট্রীয় মালিকানা বিদ্যমান, কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ অর্থনৈতিক সিদ্ধান্ত গৃহীত হয়। কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ কর্তৃক অর্থনৈতিক সিদ্ধান্ত গৃহীত হয়, সেটি হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে পরবর্তী যাই, দেখি এই সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার আমাদের কতগুলো সিনোনিমস বা সমার্থক শব্দ আছে। সেগুলো হচ্ছে কি? সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার আরেকটি নাম হচ্ছে নির্দেশমূলক অর্থব্যবস্থা, আরেকটি নাম হচ্ছে পরিকল্পিত অর্থব্যবস্থা। তাহলে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার ইংলিশ হচ্ছে সোশ্যালিস্টিক ইকোনমি, নির্দেশমূলক অর্থব্যবস্থার নাম হচ্ছে কমান্ড ইকোনমি, পরিকল্পিত অর্থব্যবস্থার ইংলিশ হচ্ছে প্ল্যান্ড ইকোনমি। তাহলে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা কেন বলা হয়? যে এই সম্পদের মালিক হবে কে? রাষ্ট্র। মানে ব্যক্তি কোনো কিছুর মালিক হতে পারবে না, মানে সমাজভিত্তিক হিসেবে রাষ্ট্র চলবে, সম্পদের মালিক হবে সমাজ, রাষ্ট্র। এবং কমান্ড ইকোনমি কেন বলা হয়? এই অর্থব্যবস্থা মানে গভর্নমেন্টের কমান্ডে চলবে, গভর্নমেন্টের নির্দেশে চলবে, গভর্নমেন্ট এই অর্থব্যবস্থাকে নিয়ন্ত্রণ করবে। সেই জন্য এই অর্থব্যবস্থাকে বলা হয় কি? নির্দেশমূলক অর্থব্যবস্থা। আবার বলা হয় কি? এই অর্থব্যবস্থাকে পরিকল্পিত অর্থব্যবস্থা। কেন? এই অর্থব্যবস্থা পরিচালিত হবে কি? সরকার কর্তৃক নির্ধারিত, সরকার একটি বডি তৈরি করে দিবে, যে কি? কেন্দ্রীয় পরিকল্পনা কমিশন তৈরি করে দিবে। সেই কেন্দ্রীয় পরিকল্পনা কমিশন অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করবে, এবং তারা পরিকল্পনা অনুযায়ী মানে পরবর্তী বছর কতটুকু উৎপাদন হবে, কিভাবে উৎপাদন হবে, কারা ভোগ করবে, বন্টন কিভাবে হবে, সব কিছু প্ল্যান মাফিক হবে, পরিকল্পনা অনুযায়ী হবে, পূর্ব পরিকল্পনা। এবং পরিকল্পনা শব্দটির সাথেই হলো আমরা কি পরিকল্পনাটা করি কখন? কোনো কাজ করার আগে। তার মানে একটি অর্থনৈতিক অর্থ ব্যবস্থায় কখন কোনো কাজ পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী, পূর্ব পরিকল্পনা অনুযায়ী হবে, সেটি হলো কি? পরিকল্পিত অর্থব্যবস্থা। তাহলে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থাকে এই জন্য বলা হয় কি? পরিকল্পিত অর্থব্যবস্থা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা চলো যে মিশ্র অর্থব্যবস্থা সম্পর্কে জানি। মিশ্র অর্থব্যবস্থার ইংলিশ হচ্ছে কি? মিক্সড ইকোনমি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে মিশ্র অর্থব্যবস্থা আমরা যদি বোঝাতে যাই, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় কিন্তু কিছু অসুবিধার সৃষ্টি হয়। যেমন মানুষ কি স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়?
তো ধনতন্ত্রে যেরকম পুঁজিবাদী অর্থনীতিতে যেরকম ছিল যে অবাধ স্বাধীনতা, রাষ্ট্রের কোনো নিয়ন্ত্রণ নাই, ব্যক্তিকে রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে পারে না, মানে সকল সম্পদের মালিক হচ্ছে ব্যক্তি, রাষ্ট্র এই ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ করে না। এই ক্ষেত্রে কি উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত অনেক সমাজে শ্রেণী ব্যবধানের সৃষ্টি হয়। আর সমাজতন্ত্রে হচ্ছে কি কোনো শ্রেণী ব্যবধান নাই, রাষ্ট্র সব কিছুর মালিক, রাষ্ট্র সব মৌলিক চাহিদার ব্যবস্থা করবে থাকবে, যেমন শিক্ষা, অন্ন, বস্ত্র, বাসস্থান, এগুলো সব ব্যবস্থা করে রাষ্ট্র সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায়। কিন্তু এই যে স্বাধীনতাটা, ব্যক্তির স্বাধীনতা নাই, এই জন্য সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় কি হয়, মানুষ কাজ করার আগ্রহ হারায় ফেলে। তাহলে কি, তাহলে সমাজতন্ত্র একসময় কি হয়ে যাবে, এই সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা একটা দেশের জন্য কি নিয়ে আসবে, দুর্ভোগ নিয়ে আসবে, যে মানুষ কাজ করতে যাবে না, মানুষ জীবনের প্রতি অনাগ্রহ হয়ে যাবে, মানে স্বাধীনতাহীনতায় আসলে মানুষ বাঁচতে চায় না, মানুষ স্বাধীনতা প্রিয়। তাহলে এই যে এই দুটি অর্থ ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার অসুবিধা হচ্ছে যে মানুষের স্বাধীনতা নাই, সেই জন্য মানুষ কাজের স্পৃহা হারায় ফেলে, সে লেজি হয়ে যেতে পারে। দীর্ঘ সময় এভাবে চলতে থাকলে কি অর্থনৈতিক মন্দা চলে আসবে। তো সেই জন্য এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার কিছু মেরিটস, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার কিছু ভালো গুণ, ইতিবাচক দিক, এবং সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার কিছু ইতিবাচক গুণ মিলে হচ্ছে একটি নতুন অর্থ ব্যবস্থার প্রচলন হয়, সেটি হলো কি মিশ্র অর্থ ব্যবস্থা। কিছু কিছু রাষ্ট্র কি করেছে, সমাজতন্ত্র থেকে বের হয়ে ধনতন্ত্র থেকে ভালো গুণগুলো নিয়েছে, আবার সমাজতন্ত্রের ভালো গুণগুলো রেখে একটা নতুন অর্থ ব্যবস্থা প্রচলন করেছে। সেই অর্থ ব্যবস্থাকে বলা হয় কি মিশ্র অর্থ ব্যবস্থা। আমরা বাংলাদেশকেও কিন্তু সেই অর্থ ব্যবস্থায় আছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে মিশ্র অর্থ ব্যবস্থা হচ্ছে কি, মিশ্র অর্থ ব্যবস্থা হলো এমন একটি অর্থ ব্যবস্থা, মিশ্র অর্থ ব্যবস্থা হচ্ছে এমন একটি অর্থ ব্যবস্থা যেখানে কি বিশুদ্ধ ধনতন্ত্র ও নিয়ন্ত্রিত অর্থনীতির, তার মানে কি মানে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা এবং এই সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা সংমিশ্রণ ঘটবে কোথায়, মিশ্র অর্থ ব্যবস্থায়। এবং কিছু, তার মানে কি যে খাতগুলোতে ধনতন্ত্র যেই খাতগুলোকে নিয়ন্ত্রণ করবে, ধনতন্ত্রকে যেই খাতগুলোকে সাপোর্ট দেওয়া হবে, সেই খাতগুলো কি সম্পদের মালিক হবে ব্যক্তি, এবং যে খাতগুলো রাষ্ট্র নিয়ন্ত্রণ করবে সেই খাতগুলোর মালিক হবে রাষ্ট্র। তার মানে এখানে দুটি মালিকানাই স্বীকৃতি দেওয়া হয়, ব্যক্তি মালিকানাকেও স্বীকৃতি দেওয়া হয় কিছু কিছু ক্ষেত্রে, মিশ্র অর্থ ব্যবস্থায় রাষ্ট্রকেও কিছু কিছু খাতে স্বীকৃতি দেওয়া হয়। এবং অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিছু বাজার ব্যবস্থা এবং কিছু কেন্দ্রীয় কর্তৃপক্ষ গ্রহণ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা মিশ্র অর্থ ব্যবস্থা কোথায় কোথায় প্রচলিত আছে, বাংলাদেশ, ব্রিটেন, ভারত, পাকিস্তান এবং তৃতীয় বিশ্বের দেশসমূহে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কি আমরা মিশ্র অর্থ ব্যবস্থা কি বুঝতে পেরেছি? মিশ্র অর্থ ব্যবস্থা হচ্ছে কি ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার কিছু ভালো বৈশিষ্ট্য এবং মিশ্র অর্থ ব্যবস্থার কিছু ভালো বৈশিষ্ট্য মিলে হলো, ধনতান্ত্রিক অর্থব্যবস্থার কিছু ভালো বৈশিষ্ট্য এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার কিছু ভালো বৈশিষ্ট্য মিলে হচ্ছে নতুন অর্থব্যবস্থা প্রচলিত হয়েছে, সেটি হলো আমাদের মিশ্র অর্থব্যবস্থা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি অবশ্যই তোমাদেরকে বৈশিষ্ট্য পড়ানোর সময় আরও তোমরা এই অর্থব্যবস্থাগুলো সম্পর্কে জানতে পারবে। আমি সামনে আগাই, সেটি হচ্ছে ইসলামী অর্থব্যবস্থা। ইসলামী অর্থব্যবস্থা হচ্ছে কি, যে অর্থব্যবস্থায় মানে অর্থনৈতিক কার্যক্রম কি কি, উৎপাদন, বিনিময়, বন্টন, ভোগ কি অনুযায়ী নির্ধারণ হবে, ইসলামী বিধান তথা ইসলামের বিধান আমরা কোথা থেকে পাই, আল কোরআন এবং সুন্নাহ, মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবন দর্শন আছে, তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, তার এই রাষ্ট্র পরিচালনা এবং জীবন দর্শনের যে আমরা থেকে এই নিয়মকানুনের ভিত্তিতে পরিচালিত হবে হলো ইসলামী অর্থব্যবস্থা। তার মানে আরেকটি চতুর্থ অর্থব্যবস্থাটি হলো ইসলামী অর্থব্যবস্থা। এই অর্থব্যবস্থায় অর্থনৈতিক কার্যক্রমগুলো কিভাবে পরিচালিত হবে, ইসলামের বিধিবিধান। ইসলামের বিধিবিধানগুলো আমরা কোথায় পাবো, আল কোরআনে পাবো, সুন্নায় পাবো, তার ভিত্তিতে ইসলামী অর্থব্যবস্থা পরিচালিত হবে। এবং যখন আমরা কোরআন এবং হাদিসের অনুযায়ী আমরা ব্যাখ্যা না পাবো, তখন আমরা কোথায় যাব, যে ইসলামী যে স্কলার আছে, পণ্ডিতরা আছে, তারা কি করবেন, ঐক্যমত হয়ে এর সমাধান দিবেন, সেটাকে বলা হয় কি ইজমা।
আর যখন এই ঐক্যমত না পাওয়া যাবে তখন হলো তুলনামূলক যুক্তির মাধ্যমে আমরা এই ইসলামী অর্থব্যবস্থার অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করাই, সেটাকে বলা হয় কিয়াস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে ইসলামী অর্থ ব্যবস্থায় 4টি উৎস থেকে আমাদের অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্তগুলো যাবে। সেগুলো কি কি? প্রথম সিদ্ধান্ত যাবে হলো আল কোরআনে আমাদের যেসব দেওয়া আছে, বিধিবিধান দেওয়া আছে, আল কোরআনের সেই তর্জমা করে সেই বিধিবিধান অনুযায়ী আমাদেরকে ইসলামী রাষ্ট্র পরিচালনা করা হয়, অর্থনৈতিক সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়। তারপরে গ্রহণ করা হয় হলো আল হাদিস এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শন থেকে, তার রাষ্ট্র পরিচালনার নীতি থেকে। তারপরে যদি এই দুইটার মধ্যে যদি আমরা না পাই, তখন তারপরে যাওয়া হয় ইজমা, অর্থাৎ ইসলামের যে পণ্ডিতরা আছেন, যে ইসলামী স্কলারদের ঐক্যমতের ভিত্তিতে। তারপরেও যদি না পাওয়া যায়, তারপরে কিয়াসের ভিত্তিতে যাওয়া হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে 4টি আমরা দেখলাম, অর্থব্যবস্থা দেখলাম, তাহলে তাদের মধ্যে তুলনামূলক পার্থক্য যদি আমরা যাই, তুলনামূলক পার্থক্য আমরা দেখি যে 4টি অর্থ ব্যবস্থার তুলনামূলক পার্থক্য হচ্ছে কি? প্রথমে এই তুলনামূলক পার্থক্যে আসলে আমি তোমাদের বৈশিষ্ট্যগুলোর ভিত্তিতেই তুলনামূলক পার্থক্য দেখিয়েছি। প্রথমে আছে গণতন্ত্র। ধনতান্ত্রিক অর্থব্যবস্থা হলো গণতন্ত্রকে স্বীকার করা হয়। গণতন্ত্র কেন? যে ব্যক্তিও স্বাধীন এবং উৎপাদকও স্বাধীন। তার মানে এখানে যেহেতু স্বাধীনতা আছে, স্বাধীন এবং কেউ কোনো হস্তক্ষেপ নেই, এবং এটাকে এই জন্য এই অর্থ ব্যবস্থাকে বলা হয়, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থাকে বলা হয় কি? গণতান্ত্রিক অর্থনীতি, বা এখানে গণতন্ত্র রয়েছে। আর নির্দেশমূলক অর্থনীতি হচ্ছে কি? রাষ্ট্র কর্তৃক, সরকার কর্তৃক নিয়ন্ত্রিত। আর মিশ্র অর্থনীতি ব্যবস্থার বৈশিষ্ট্য হচ্ছে কি? গণতন্ত্র আছে কিছু কিছু ক্ষেত্রে, যেগুলো হচ্ছে কি? কোন কোন ক্ষেত্রে গণতন্ত্র থাকে? যে সাধারণত যেগুলো উৎপাদক, মানে উৎপাদন খাতে হলো, দ্রব্য উৎপাদন খাতে হলো গণতন্ত্র দেয়া হয়, স্বাধীন করে দেওয়া হয়। আর নিয়ন্ত্রণ করা হয় কোন খাতগুলো? যে খাতগুলো সেবামূলক খাত, যেমন শিক্ষা, স্বাস্থ্য, এই মানে পয়ঃনিষ্কাশন, তারপরে যোগাযোগ, রাস্তাঘাট উন্নয়ন, এইসব খাতগুলো সরকার নিয়ন্ত্রণ করে থাকে। আর ইসলামী অর্থব্যবস্থা হচ্ছে কোরআন ও সুন্নাহর আলোকে করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আসলে আমাদের ক্লাসের সময় প্রায় শেষের দিকে। আমরা এই যে তুলনামূলক বিশ্লেষণটি আমরা আগামী ক্লাসে পড়ব, কারণ এই থেকে আমাদের খুব গুরুত্বপূর্ণ, এটি একটি অর্থব্যবস্থার আমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। সেজন্য আমি এই তুলনামূলক বিশ্লেষণটি আগামী ক্লাসে আরেকটু ভালোভাবে বোঝাবো। তো আজকের ক্লাসে, তারপরে আমি এই ক্লাসের সাথে আগামী ক্লাসে আমি এই ক্লাসের ইয়েটিও আমরা দেখাবো, মানে এখান থেকে যে সৃজনশীল প্রশ্ন বা বাড়ির কাজ, সেটিও আমি দেখাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে আমরা আজকে কি কি পড়েছি? আমরা রিভিউ পড়েছি, সুযোগ ব্যয়ের রিভিউ পড়েছি, এবং অর্থনৈতিক ব্যবস্থা কি তার সংজ্ঞা পড়েছি, এবং অর্থনৈতিক ব্যবস্থার 4 ধরনের যে প্রকারভেদ আছে, সেই প্রকারভেদগুলো সম্পর্কে আমরা সংজ্ঞাগুলো পড়েছি, এবং কিছু কিছু বৈশিষ্ট্য আমরা জেনেছি। তুলনামূলক পার্থক্যটা আমরা আগামী ক্লাসে পড়ব। এখন হচ্ছে হেমন্তকাল, আমাদের সোনালী ফসলের মাঠ থেকে এখন কৃষকরা কি নবান্নের উৎসব করবে, তারই আমরা একটি ছবি দেখতে পাচ্ছি যে এখন ধান কাটার উৎসব শুরু হয়ে গিয়েছে গ্রামে। তো সেই শুভেচ্ছা জানিয়ে সকলকে আমি আমার ক্লাসে এতক্ষণ আমাদের ক্লাসের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আবার আগামী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফিজ।